নতুন নতুন বাংলাদেশ পথ কোথায় সাপ্তাহিক বাহাসের চতুর্থ পর্বে আজ আমরা এসেছি বদরুদ্দিন ওমরের বাসায়। উনি অনেক কথাই বলছিলেন কাজ শুরু করার আগে, এবং বলছিলেন কবিতা আবৃত্তি তার কেমন পছন্দ। সময় পেলে হয়তো তার কাছ থেকে একটা কবিতা আবৃত্তিও পরে শুনবো, কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি। আমাদের আজকের অনুষ্ঠান দুভাগে করব। প্রথম ভাগের পর আমরা একটা বিরতি নেব 10 মিনিটের, এবং আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন পাঠাবেন, আমরা সেগুলো সরাসরি বদরুদ্দিন ওমরকে প্রশ্ন করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাহাসের প্রথম প্রশ্নে। আপনার কাছে প্রথম প্রশ্ন আমার দিকে তাকিয়ে বলতে হবে কথা, তা নাহলে তো আমি শুনতে পাবো না। জি, আর আপনার কাছে সামনের প্রশ্নটাও আছে। জি, সাম্প্রদায়িকতা, হিন্দু আধিপত্যবাদ ও ভারতের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি? জানেন, এই প্রশ্ন তো খুব সরল না, এবং এর জবাব দিতে গেলে অনেক কথা বলতে হবে। আপনি বলেন প্লিজ। কিন্তু প্রথমত হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা শব্দটা থেকেই বোঝা যায় যে এটা ব্যক্তির কোনো ব্যাপার নয়, এটা সম্প্রদায়। সম্প্রদায় কিভাবে না, কিছু ব্যক্তি যখন একটা সম্প্রদায়ের মধ্যে থাকে, আমাদের দেশে এটা সম্প্রদায় বলতে এখানে ধর্মীয় সম্প্রদায় বোঝায়। যেমন ধরেন হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়। এখন এই দুই সম্প্রদায়ের মধ্যে যখন একটা বৈরিতা, দ্বন্দ্ব তৈরি হয়, তখনই এটাকে বলা হয় যে সাম্প্রদায়িকতা বিরোধ এবং সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা মানে এটা নয় যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির বিরোধ। সাম্প্রদায়িকতার কারণে এক ব্যক্তি অন্য ব্যক্তির বিরোধিতা, শত্রুতা করতে পারে, এমনকি খুন খারাপি পর্যন্ত করতে পারে কোনো পরিচয় ছাড়াই, ব্যক্তিগত পর্যায়ে কোনো স্বার্থ ছাড়াই। একজন মানুষ, এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়কে বিরোধিতা করতে পারে, শত্রুতা করতে পারে, খুন করে দিতে পারে, সম্পত্তি দখল করতে পারে। এখন এইটা হচ্ছে সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের একটা দ্বন্দ্ব, একটা বিরোধ। আমাদের দেশে সাম্প্রদায়িকতার এই উদ্ভব 19 শতকে। তার আগে ভারতে তো হিন্দু মুসলমান পাশাপাশি থেকেছে, তাদের মধ্যে যেমন সখ্যতা থেকেছে তেমনি নানা ধরনের পার্থক্য থেকেছে। কিন্তু সাম্প্রদায়িকতা বলতে যেটা বোঝায় সেটা আগেকার দিনে ছিল না। এটা ব্রিটিশ আমলে এর উদ্ভব, এবং আসলে এটাকে বলা যেতে পারে একটা পলিটিক্যাল ক্যাটেগরি। পলিটিক্সের ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু এটার বিকাশ হয়েছে। 19 শতকে যেমন দেখা গেল যে বিভিন্ন কারণে, যার মধ্যে এখন আমাদের যাওয়ার দরকার নাই, এগুলো অনেক আলোচনা হয়েছে আগে, যে হিন্দুদের তুলনায় মুসলমানরা পিছিয়ে ছিল। এই হিন্দুদের এগিয়ে যাওয়া এবং মুসলমানদের পিছিয়ে থাকা, হ্যাঁ, এটার কারণে দেখা গেল এসে যে 19 শতকের দ্বিতীয় শতাব্দীতে এইটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়ালো। মুসলমানদের মধ্যে একটা চিন্তা শুরু হলো, কেন তারা পিছিয়ে আছে, তাদেরকে এগিয়ে যেতে হবে। আর হিন্দুরা তো অনেক এগিয়ে ছিল, তারা তো সব জায়গায় প্রাধান্য বিস্তার করেছিল। কাজে মুসলমানদের এই এগিয়ে যাওয়াটা তাদের ক্ষেত্রে হলো যে তাদের যে অধিকার, তাদের যে সুবিধা, তাতে একটা ভাগ বসানোর ব্যাপার। সেই ভাগ বা ছাড় দেওয়া, সেটা দিতে তারা রাজি ছিল না। এইটা নিয়েই কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত, যে 1960-এর দশক থেকে বিশেষ করে দেখা যাবে যে হিন্দু মুসলমানের মধ্যে এই ধরনের একটা সম্প্রদায়গত পার্থক্য দেখা দিয়েছে। এবং এরই বিকাশ হতে হতে 20 শতাব্দীতে এসে এটা একটা পুরোদস্তুর রাজনৈতিক চরিত্র উপগ্রহ করেছে। একটা সম্প্রদায়ের সাথে আরেকটা সম্প্রদায়ের যে বিরোধ,
পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া, এইটা একটা রাজনৈতিক চরিত্র পরিগ্রহ করেছে। যে মুসলমানদের দাবি হচ্ছে কতগুলো, আর যারা হিন্দু সম্প্রদায়ে রয়েছে তারা সেই দাবিগুলো উপেক্ষা করছে। যেমন দেখা যাবে যে মুসলিম লীগ যখন দাঁড়ালো, জিন্নাহ সাহেব যখন মুসলিম লীগের নেতা হলেন, তখন সেই 27-28 সালে তারা কংগ্রেসের কাছে 14 দফা বিখ্যাত জিন্নাহ সাহেবের দাবি, সেখানে মুসলমানদের কতগুলো দাবি দেওয়ার কথা ছিল, কিন্তু কংগ্রেস সেগুলোকে একটার পর একটা নাকচ করে দিল। তার মানে সেখানে এই যে দুই সম্প্রদায়ের যে বিরোধ, এগিয়ে থাকা পিছিয়ে থাকা, এইটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বিষয়। তো এই দ্বন্দ্ব যখন দেখা গেল যে হিন্দু ও মুসলমানের সম্প্রদায়গত এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া, যেমন ভারতে দেখা যাবে যে যত রকম বড় বড় পুঁজিবাদী লোক আছে, বড় বড় জমিদার মহাজনতা সমস্ত আছে, তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত, মুসলমানরা পিছিয়ে আছে। বাংলাতেও দেখা যাবে যত হিন্দু মহাজন জমিদার শিক্ষিত লোক, সে শিক্ষিত লোক সব থেকে শিক্ষক, তারপরে ধরেন ডাক্তার, মুখতার, উকিল, যতই দেখা যাবে সব তাখানে হিন্দুদের বেশি প্রাধান্য, মুসলমানরা পিছিয়ে আছে। তাহলে এই যে ভারতবর্ষে এই যে অবস্থা দাঁড়ালো, এটাতে একটা সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের একটা বিরোধ, সংঘর্ষ, টানাটানি, মানে এই যে একটা ভাগ রয়েছে, মানে এই যে কেকের ভাগ কে কতটা পাবে তাই নিয়ে যে সংগ্রাম, এটাই কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তি। এখানে ব্যক্তিগত কিছু ব্যাপার নাই। দেখা যাবে যে অনেক সময় সাম্প্রদায়িকভাবে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের বিরোধিতা করছে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে একজন হিন্দু মুসলমানের মধ্যে খুব বন্ধুত্ব, সেখানে কোনো বৈরিতা নাই। তাহলে এই যে ব্যাপারটা, যে সাম্প্রদায়িকতা থেকেই বোঝা যায় যে এটা একটা ব্যক্তির কোনো ব্যাপার না, এটা সম্প্রদায়ের ব্যাপার, এটা কালেকটিভ ব্যাপার। তাহলে যে কালেকটিভ যে কনসাসনেস, এই কালেকটিভ কনসাসনেসই হচ্ছে সাম্প্রদায়িকতার ভিত্তি। এখন এই সাম্প্রদায়িকতার ভারতবর্ষে এসে যেটা হলো, এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই বিষয়টা লক্ষ্য করে যে দুই প্রধান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব, বৈরিতা, বিরোধিতার সম্পর্ক দাঁড়িয়েছে, এইটাকে তারা খুব ব্যবহার করেছে, যেটা সাধারণত পরিচিত ছিল আগেকার দিনে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বলে, যে ইংরেজের নীতি হচ্ছে হিন্দু মুসলমানকে ভাগ করে রাখো এবং রাজত্ব করো, শাসন করো। তাহলে এরই পরিণতিতে এসে দেখা যাবে যে বিংশ শতাব্দীতে এসে সমস্ত, যেটা বলছিলাম যে প্রাধান্যে রয়েছে হিন্দুরা, ইন্ডিয়ান বিগ ক্যাপিটাল বলতে যেটা বোঝায় সেটা হলো সে হিন্দু ক্যাপিটাল, মূলত মারওয়াড়ি ক্যাপিটাল। এই যে 20, 30, 40 দশকে যে ইন্ডিয়ান ক্যাপিটাল, এইটা হচ্ছে প্রধানত মারওয়াড়ি ক্যাপিটাল। তার সাথে অন্য কোনো মারওয়াড়ি ক্যাপিটাল, বিড়লা, গোয়েঙ্কা ইত্যাদি। তার সাথে তো টাটা, পার্সি তো টাটা তো হিন্দু বা মারওয়াড়ি না, পার্সি। তো টাটা এরা সব থেকেছে অমুসলমান, আর মুসলমান সেখানে পুঁজি যে মালিক, তারা তুলনায় অনেক ছোট, ইস্পাহানি, আদমজি অনেক ছোট। এই যে একটা দ্বন্দ্ব, চাকরি বাকরি ক্ষেত্রেও দেখা যাবে যে মুসলমানরা এগিয়ে, পিছিয়ে হিন্দুরা অনেক আগিয়ে, সব জায়গা তাদের দখলে। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যকে দূর করার জন্যে, বা এখানে একটা দুই সম্প্রদায়ের মধ্যে একটা ভারসাম্য রক্ষার জন্য এই লড়াই, মুসলিম লীগের লড়াই। এবং শেষ পর্যন্ত এসে লাহোর রেজলিউশনের প্রস্তাবে দেখা গেল যে যেহেতু কংগ্রেস মুসলিম লীগকে কোনো ছাড় দিতেই রাজি নয়, মুসলমানদেরকে কোনো ছাড় দিতেই রাজি নয়, সেই জন্য তখন দাবি হলো তাহলে দেশটাকে ভাগ করে নাও, হিন্দুরা
একটা এলাকা শাসন করুক, আর মুসলমান প্রধান যেখানে আছে সেটা মুসলমানরা শাসন করুক। এখন এই যে অবস্থা, এখানে দেখা যাবে যে ব্রিটিশের ক্ষেত্রেও যেহেতু হিন্দুরা অগ্রসর ছিল, হিন্দু ক্যাপিটালই হচ্ছে যে ইন্ডিয়াকে কন্ট্রোল করছে, মারওয়াড়ি ক্যাপিটালের সাথেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সম্পর্ক, সেখানে ইস্পাহানি আদমজি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। যে জন্য দেখা যাবে যে 30-40-এর দশকে যখন ইংরেজের সাথে ভারতীয়দের নানা এই দেশ সংবিধান ইত্যাদি সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে ইংরেজরা কোনো আদমজি ইস্পাহানির সাথে কোনো আলোচনা নেই, সেখানে বিড়লার সাথে আলোচনা হচ্ছে। বিড়লা সেখানে কিন্তু একটা মস্ত বড় ফ্যাক্টর। এবং দেখা যাবে যে কংগ্রেসের মধ্যেও, বিড়লা তো কংগ্রেসের লোক ছিল, মেম্বার ছিল, এবং বিড়লার প্রভাব গান্ধীর ওপরে তো একবারে ভীষণ রকম প্রভাব ছিল। গান্ধীর সব খোরপোশের মালিক ছিল তো বিড়লা। তাছাড়া বিড়লার উপরে অর্থনৈতিকভাবে এরা প্রত্যেকেই নির্ভরশীল ছিল, মাসোয়ারা পেত, নেহেরু, গান্ধী, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ সবাই। এটা সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের যে প্রেসিডেন্ট ছিলেন, তার ছেলে সর্বপল্লী গোপাল তার বইয়ে লিখেছেন যে এরা সবাই বিড়লার থেকে মাসে মাসে টাকা পেত। সেটা ছাড়াও এরা ছিল এই বিগ হিন্দু মারওয়াড়ি ক্যাপিটালের প্রতিনিধি। সেই হিসাবে যে একটা দ্বন্দ্ব ভারতে দেখা গেল, এই পুঁজিবাদীরা আসলে দেখলো যে মুসলমান পুঁজিবাদী যে ভারত যদি ভাগ হয় এবং সেখানে যদি একটা সমঝোতা হয় এবং সেই কাঠামোর মধ্যে মুসলমান পুঁজিপতিরাও থাকে, তাহলে সেখানে একটা শেয়ার হয়, তাদেরকে শেয়ার করতে হবে মুসলমানদের সাথে। এইটা তারা রাজি ছিল না। এই বিড়লা, গোয়েঙ্কা এরা চেয়েছিল যে একবার এমন একটা ক্ষেত্র ভারতে, এলাকা, যেখানে তারা নিরঙ্কুশভাবে নিজেদের কর্তৃত্ব কায়েম করবে। কাজে এখানে কিছুটা অংশ ছেটে ফেলা, এইটা বিগ ক্যাপিটালের জন্যই দরকার ছিল। জিন্না সাহেব সেখানে আলাদা পাকিস্তান দাবি করলেন এই জন্যে যে হিন্দুদের কাছ থেকে তারা কিছু পাচ্ছিলেন না, আর বিড়লারা তারা আসলে চেয়েছিল আলাদা করে দিতে, এ কারণে যে তারা মুসলমানদের সাথে, ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখানে যে শাসন ব্যবস্থা হবে তাতে মুসলমানদের সাথে শেয়ার করতে তারা রাজি না। তারা এমন একটা এলাকা চায় যেটা হচ্ছে যেখানে নিরঙ্কুশ তাদের কন্ট্রোল থাকবে, যেটা ভারতে হয়েছে। তাহলে এই দ্বন্দ্ব চলতে থাকলো এবং এর ভিত্তিতেই কিন্তু দেখা যাবে যে ইন্ডিয়ান যে বিগ ক্যাপিটাল, এর যে প্রভাব ভারতীয় রাজনীতিতে, যেমন একটা জিনিস দেখা যাবে যে সাধারণত যেটা বলে যে জিন্না এবং মুসলিম লীগ নাকি দেশ ভাগ করেছে, এটা ঠিক না। দেশ ভাগ করেছে হিন্দু বিগ ক্যাপিটাল এবং কংগ্রেস। এবং জিন্না সাহেব তো 46 সাল পর্যন্ত যখন ক্যাবিনেট মিশন প্ল্যান এলো তো পাকিস্তান ছেড়ে দিতে রাজি ছিলেন। কিন্তু আসলে দেখা যাবে এখন সমস্ত যত ভারতের ঐতিহাসিকরাও এখন যেটা লিখছেন যে এখানে বিড়লার, গোয়েঙ্কা এদের যে প্রভাব ছিল কংগ্রেসের উপরে, গান্ধীর উপরে, সেখানে তারাই কিন্তু একদম একবারে ভীষণভাবে দেশ ভাগের পক্ষে ছিল। যেমন দেখা যাবে যে মারওয়াড়ি ক্যাপিটালের মূল জায়গা ছিল কলকাতা, সমস্ত ইনভেস্টমেন্ট কলকাতাতে। তাদের বম্বে ইত্যাদি জায়গা কিছু থাকলেও তাদের মূল জায়গা ছিল কলকাতা। কলকাতা ছাড়তে বিড়লা কিছুতেই পারত না। কাজে এই যে ভারত যখন ভাগ হলো, তখন বাংলাকে ভাগ করার প্ল্যান এই বিড়লাদের অনেক আগে থেকেই ছিল। এখন যে সমস্ত ডকুমেন্ট বের হয়েছে, বিড়লার সাথে ব্রিটিশ গভর্নমেন্টের চিঠিপত্র, দেড় দরবার, গান্ধীর সাথে দেড় দরবার, এবং গান্ধী তো বলা চলে এক হিসাবে বিড়লার কথা মতোই চলতো। বিড়লা এবং গান্ধীর মধ্যে কোনো তফাৎ ছিল না। হ্যাঁ, নেহেরু ইত্যাদি তারা এই বিগ ক্যাপিটালের পক্ষেই ছিল।
এবং যখন ভারত ভাগের কথা হলো, যেহেতু কংগ্রেস কোনো কনসেশন করতেই রাজি ছিল না শেষ পর্যন্ত, তখন ভারত ভাগটা জিন্নাহ তো চেয়েছিলেন। ক্যাবিনেট মিশন প্ল্যান যখন এলো তখন জিন্নাহ তো পাকিস্তান বাদ দিতে চেয়েছিল, ঠিক আছে, যেভাবে ক্যাবিনেট মিশনে বলেছে ভারত 3টে জোনে ভাগ হবে, ফেডারেল সরকার হবে, জিন্নাহ তাতে রাজি হয়ে গেছিল। কিন্তু নেহেরু তখন বলল যে না, এটা আমরা মানতে রাজি না, আমরা পরে নিজেদের মতো করে আবার ঠিক করব, আমরা সংবিধান সভায় যা আলাদাভাবে ঠিক করব। তখন তো মুসলিম লীগ এটা থেকে বেরিয়ে গিয়ে আবার পাকিস্তান দাবি করলো, এবং তখন পাকিস্তান একদম অবধারিত হলো। তা পাকিস্তান যখন ভাগ হয়ে যাবে তখন বাংলা কি হবে, পাঞ্জাব কি হবে? এখন যেটা বললাম যে কলকাতা তো ছাড়তে রাজি নয়, কলকাতা তো একটা প্রিন্সিপাল ব্যাপার। এমনকি যখন পার্টিশন হয় তখন জিন্নাহ সাহেবও এক হিসাবে খানিকটা রাজি ছিলেন ইউনাইটেড বেঙ্গলে, এবং পার্টিশনের তিনি বিরোধী ছিলেন। তিনি বললেন যে ইস্ট পাকিস্তান যদি একটা কলকাতা ছাড়া হয় তাহলে তো কোনো মানে হবে না, কলকাতা ছাড়া তো ইস্ট পাকিস্তান কিছু কাজে আসবে না আমাদের। সেই হিসাবে তিনি এক হিসাবে ইউনাইটেড বেঙ্গলের দিকে, কিন্তু পরের দিকে তো যেটা যেভাবে ভাগ হলো তাতে তিনিও এটাতে সম্মত হলেন ভাগাভাগিতে। কিন্তু আসলে মূল একটা বাংলা পার্টিশনের ক্ষেত্রে মূল জায়গা ছিল কলকাতা, সেটা মারোয়াড়ি পুঁজির একটা ঘাঁটি, তারা কিছুতেই এইটা ছাড়তে রাজি না। যদিও কলকাতার যে মূল যে সমৃদ্ধি, এইটা তো পূর্ব বাংলার যে 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 অর্থ, তার যে অবদান, সেখানে কলকাতার তৈরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য একটা কথা হয়েছিল একসময় যে কলকাতা ভারত এবং পাকিস্তান দুই মিলে একসঙ্গে সেটা শাসন করবে। এইটা তো অ্যাবসার্ড একটা, এটা দাঁড়ালো না শেষ পর্যন্ত। যাই হোক, এইভাবে সম্প্রদায়গতভাবে যেটা হচ্ছে দেখা গেল যে দুই ভাগ হয়ে গিয়ে তখন এটা তো অনেক দীর্ঘ ব্যাপার, দীর্ঘ আলাপ, এখানে এত সংক্ষেপে তো কিছু বলা যায় না। তো যেটা হচ্ছে যে আপনি কি বলবেন যে বাংলা যে ভাগ হলো, হ্যাঁ, সেটা তার জন্যই পূর্ব পাকিস্তান, যা পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো, হ্যাঁ, এটা ছাড়া কি বাংলাদেশ হতে পারতো? না না, এটা তো বাংলাদেশ হবে না। কেন, এখানে তো একটা বাংলা যে যে অখণ্ড বাংলার জন্য তো আন্দোলনই হয়েছিল একটা, এবং এইটা হতে পারত। কেননা এখানে ধরেন যে এখানে যে 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 ভিত্তিতে এখানে হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু একবার ঐক্য ছিল। ধরেন যে নানা রকম সামাজিক ব্যাপার, এখানে এথনিক ব্যাপার, জাতিগত, এই যে বাঙালি মুসলমান আর বাঙালি হিন্দু, এটা জাতিগতভাবে তারা তো আলাদা না। আর দেখা যাবে যে এই যে বিশাল পরিমাণ যে মুসলমান, এরা তো হিন্দু ধর্ম থেকেই তারা মুসলমান হয়েছে, বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান হয়েছে, কিন্তু জাতিগতভাবে তারা তো এক, অবিচ্ছেদ্য। হ্যাঁ, তাদের মধ্যে অনেক রকম এথনিক যোগাযোগ, একই এথনিসিটি আছে। তারপরে এখানে সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক রকম তাদের ভাষা থেকে নিয়ে ঐক্য আছে, এবং এরই ভিত্তিতে এখানে তো একটা একটা বাংলা, স্বাধীন বাংলা হতে পারত, অখণ্ড বাংলা, এবং এটা ভায়াবেলও ছিল। এখানে যে সম্পদ ইত্যাদি আছে তাই নিয়ে এটা তো ভায়াবেল ছিল। ইস্ট বেঙ্গল যদি ভায়াবেল হতে পারে তো পুরো বাংলা তো ভায়াবেল হতোই। কিন্তু সেইটা যেটা বললাম যে অন্যান্য যে স্বার্থ এখানে ছিল, যে হিন্দুদের, মারোয়াড়িদের যে বিগ ক্যাপিটাল, এখানে ক্যাপিটালের যে একটা ভূমিকা, এই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে একটা ছিল মিডল ক্লাসের একটা অংশ, যারা মনে করতো যে তারা ক্ষতিগ্রস্ত হবে। আসলে তারা ক্ষতিগ্রস্ত হলেও হিন্দুদের আর একটা অংশ লাভ পেত, তার কারণ এখানে হিন্দুরা তো মাইনরিটি হলেও তারা তো বিগ মাইনরিটি, যা তা উপেক্ষা করার মতো না, তারা তো অনেক অগ্রসর মাইনরিটি ছিল। কাজে এখানে একটা অখণ্ড যে বাংলা, এটা একটা ফিজিবল ব্যাপার ছিল, এটা সম্ভাব্য ব্যাপার ছিল। কিন্তু এই সম্ভাবনা, এবং তার জন্যে বাংলার হিন্দু মুসলমান, এমনকি কংগ্রেস লীগ পর্যন্ত, শরৎ বোস ইত্যাদি, কিরণ শঙ্কর, তারাও শুধু এটার মধ্যে ছিল। তো এইটাকে সম্পূর্ণভাবে মারোয়াড়ি ক্যাপিটাল, যেটা তার প্রতিনিধি হিসাবে প্যাটেল, নেহেরু, গান্ধী,
তারাই কিন্তু এই পার্টিশন করছে। পার্টিশনটা করে সর্বনাশ করেছে, পূর্ব বাংলারও সর্বনাশ করেছে, পশ্চিম বাংলা যদি থাকতো একসাথে পূর্ব বাংলার সাথে, তাহলে পশ্চিম বাংলার তো একটা স্বাধীন নিয়ে থাকতো। এখন তো পশ্চিম বাংলা কিছুই না, ভারতের মধ্যে সেটা একটা ব্যাকওয়াটার। বাঙালির যে উন্নতি হতে পারত সেটা তো সেখানে পশ্চিম বাংলা কিছু হচ্ছে না। পশ্চিম বাংলা হচ্ছে ভারতের অন্যতম একটা ব্যাকওয়ার্ড রাজ্য। কিন্তু 1947-এর পরে, দেশ ভাগের পরে হিন্দু আধিপত্যবাদকে তখনও বজায় ছিল নাকি তখন ভিন্ন কোনো সমস্যা দাঁড়ালো? 47-এর পরবর্তীকালে, হ্যাঁ, দেশ ভাগের পরে হ্যাঁ, হিন্দু আধিপত্যবাদকে তখনও বজায় ছিল নাকি ভিন্ন সমস্যা তৈরি হলো? এটাতে কি সমস্যা তৈরি হলো? এটাতে তারা তো মেজরিটি ছিল। 47-এর পরে, দেশ ভাগের পরে, পাকিস্তান তৈরি হবার পরে। কোথায়? ইন্ডিয়াতে? বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে। বাংলাদেশে কি হলো? বাংলাদেশের অবস্থা তো খুব কঠিন দাঁড়ালো। প্রথমত দেখুন, এই যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এখানে প্রথম থেকেই হলো ক্ষমতার যে বন্টন, এটা তো একটা ভীষণ রকম অসম ছিল। আপনি চিন্তা করে দেখেন যে এখানে প্রথমত হচ্ছে যে মুসলিম লীগ, দেখেন যারা ক্ষমতাসীন দল, তাদের মধ্যে সংখ্যার দিক থেকে বাঙালি বেশি হলেও আসলে প্রভাবশীল যারা ক্ষমতাশীল তারা তো পশ্চিম পাকিস্তানে গেল। জিন্না, লিয়াকত আলী, অন্যান্য সমস্ত লোকজন, পাঞ্জাবি, এইখানে যারা ছিল তারা তো ওই পশ্চিম পাকিস্তানে যারা তাদেরই অনুগত। কাজে এই রাজনীতির দিক দিয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এটা তো আলাদা আলাদা। পূর্ব পাকিস্তান দুর্বল। তারপরে দেখেন আমলা, যত সমস্ত আইসিএস কজন ছিল সমস্ত পশ্চিমবাংলা, এখানে কোনো আইসিএস একজন খালি নমিনেটেড আইসিএস ছিল। এখানে কোনো শিক্ষিত, কেন এখানে তো খুব ব্যাকওয়ার্ড জায়গা ছিল, এইখানকার মুসলমানদের তো কোনো বিশেষ শিক্ষা দীক্ষা কিছু ছিল না। তাহলে এখানে এই যে আমলার দিক থেকে বলা চলে যে অ্যাডমিনিস্ট্রেটর যারা, বাঙালি অ্যাডমিনিস্ট্রেটররাই সমস্ত পশ্চিম বাংলা থেকে, পশ্চিম পাকিস্তান থেকে অ্যাডমিনিস্ট্রেটর এসে সমস্ত চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে, এখানে কোনো সেক্রেটারিদের মধ্যে কোনো বাঙালি সেক্রেটারি ছিল না, সবই অবাঙালি সেক্রেটারি সমস্ত জায়গায়। তারপরে দেখেন সেনাবাহিনীর মধ্যে বাঙালিদের কোনো উপস্থিতিই ছিল না, সমস্ত হচ্ছে পশ্চিম পাকিস্তানে। তারপরে ব্যবসা বাণিজ্য, যেহেতু রাজধানী ছিল করাচিতে, ব্যাংক ছিল করাচিতে, সমস্ত কিছু হেডকোয়ার্টার ছিল করাচিতে। ইন্ডিয়ার তো যে সমস্ত ক্যাপিটাল সেটাও এই দিকে না এসে পশ্চিম পাকিস্তানে ফ্লো করলো। তার ফলে এই যে ক্ষমতার যে ভারসাম্য পশ্চিম এবং পূবের মধ্যে, তার থেকে এটাই স্বাভাবিক যে তারা এখানে ডমিনেট করবে। কারণ এটা তো কোনো সমাজতান্ত্রিক দেশ না, এটা একটা পুঁজিবাদী দেশ। এবং পুঁজিবাদী দেশে যেখানে এই ধরনের ক্ষমতার ভারসাম্যের অভাব আছে, একটা অনেক শক্তিশালী আর একটা দুর্বল, সেখানে শক্তিশালী অংশ দুর্বল অংশকে শোষণ করবে, লুটপাট করবে, এটাই স্বাভাবিক। এবং সেটাই 47 সাল থেকে 71 সাল পর্যন্ত দেখা গেছে। তাহলে হিন্দু আধিপত্যবাদ, হ্যাঁ, হিন্দু আধিপত্যবাদের বদলে, হ্যাঁ, 47-এর আগে তো হিন্দু আধিপত্যবাদ ছিল, হ্যাঁ, তো পরবর্তীতে তাহলে কাদের? শোনেন, সেটাই তো ইন্টারেস্টিং। এইখানে সাম্প্রদায়িকতার কি হলো? জি, হিন্দু মুসলমান দ্বন্দ্বের ভিত্তিতে সাম্প্রদায়িকতা ছিল। তাহলে 47 সালে যখন স্বাধীন হলো, তখন এই দ্বন্দ্ব তো আর থাকলো না, কেন মুসলমানরা তখন প্রাধান্য এলো, ক্ষমতা এলো। তাহলে সেইটা যখন হলো, তখন সাম্প্রদায়িকতার যে ভিত্তি ছিল হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে, সে হিন্দু আধিপত্য তো আর 47 সালের পরে থাকলো না, মুসলমান আধিপত্য স্থাপিত হলো। তাহলে সাম্প্রদায়িকতার যে ভিত্তি ছিল সেই ভিত্তি চলে গেল। কিন্তু তার মানে এই না যে দ্বন্দ্ব চলে গেল, নতুন দ্বন্দ্বের আবির্ভাব হলো। সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। এখানে উর্দু ভাষা,
অবাঙালি সংস্কৃতি, এখানে পুঁজি, পশ্চিম পাকিস্তানে পুঁজির প্রাধান্য ইত্যাদি, তাহলে একটা নতুন দ্বন্দ্ব তৈরি হলো। তাহলে সাম্প্রদায়িকতা, যে এই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা, যেমন ভাষা আন্দোলন দেখলেন 47 সাল থেকে ভাষা আন্দোলন হচ্ছে একটা আমাদের দেশের রাজনীতির অসাম্প্রদায়িকীকরণের একটা মস্ত বড় যে একটা যে ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তাহলে এই দেশের সাম্প্রদায়িকতার যে ভিত্তি, এইটা তো 47 সাল থেকে শেষ হয়ে গেল। এবং এই দেশের জনগণ 47 সাল থেকে এখন পর্যন্ত সারফেসে, উপরিভাগে, প্রকাশ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই করতে করতে তারা 71 সালে এসে একটা জায়গায় এসছে, হ্যাঁ, একটা রাষ্ট্র, পাকিস্তানকে বলতো ইসলামী রাষ্ট্র, আর এটা হলো বাঙালির রাষ্ট্র। তাহলে এই যে পরিবর্তনটা এখানে হলো, সেটা হচ্ছে যে দ্বন্দ্বের যে পরিবর্তন, এ দ্বন্দ্বের পরিবর্তন হওয়ার জন্য অনেক লোক আছে যারা খুব সুপারফিশিয়াল এবং দালাল বা ভারতের পক্ষে কথা বলে ইত্যাদি, এখানে সাম্প্রদায়িকতার কথা বলে। কিন্তু এই এলাকার মতো, পূর্ব পাকিস্তানের মতো বা বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক জায়গা সমস্ত ভারতীয় উপমহাদেশের কোথাও নাই। কারণ এইখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 47 সাল থেকে যেভাবে লড়াই হয়েছে, অন্য কোনো জায়গায় এরকম লড়াই হয়নি। এবং এইখানে কিন্তু মানুষের জীবনে সাম্প্রদায়িকতার আর কোনো নাই, কোনো জায়গা নাই। এই যে এত বদমাইশি করেছে আওয়ামী লীগ, এইখানে কিন্তু তার তো সাম্প্রদায়িকতা করেছে এই অর্থে যে তারা যে হিন্দুদের সম্পত্তি লুট করেছে কিছু। কিন্তু অন্যান্য জায়গায় যেমন সাম্প্রদায়িকতা হচ্ছে, যেটা আগেই বললাম, একটা পলিটিক্যাল ক্যাটেগরি। কাজে এই পলিটিক্যাল ক্যাটেগরি হিসাবে সাম্প্রদায়িকতার কোনো অবস্থান বাংলাদেশে নাই। সেটা যদি থাকতো তাহলে এখানে সাম্প্রদায়িক দল থাকতো। যেহেতু সাম্প্রদায়িকতা একটা রাজনৈতিক ক্যাটেগরি, সাম্প্রদায়িকতা থাকলে তাকে রিপ্রেজেন্ট করার জন্য সাম্প্রদায়িক দল থাকতো। এখানে কোনো সাম্প্রদায়িক দল নাই। জামাতে ইসলামী কোনো সাম্প্রদায়িক দল না। জামাতে ইসলামীর একটা লোকও হিন্দুর বিরুদ্ধে কোনো কথা বলে না। জামাতে ইসলামীর টার্গেট হচ্ছে কমিউনিস্ট, সোশ্যালিস্ট, ডেমোক্র্যাট। হিন্দুদের বিরোধিতা জামাতে ইসলামের নাই, বরঞ্চ জামাতে ইসলামী হিন্দুদের প্রতি সফট। এইখানে তাহলে কিন্তু ইন্ডিয়াতে দেখা যাবে যেহেতু কড়া সাম্প্রদায়িকতা আছে, চরম সাম্প্রদায়িক অবস্থা, ইন্ডিয়াতে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, লটস অফ এই চরম পাওয়ারফুল সাম্প্রদায়িক দলগুলো আছে। এর থেকেই বোঝা যায় যে ভারতে সাম্প্রদায়িকতা কত প্রবল। আর এইখানে কোনো সাম্প্রদায়িক দল নাই। এখানে যে রিলিজিয়াস দল আছে, কিন্তু রিলিজিয়াস দল মানে সাম্প্রদায়িক দল না। এইখানে এই রিলিজিয়াস দলগুলো যেটা তাদের তো প্রকাশ্য ম্যানিফেস্টোতে হচ্ছে, এখানে তারা ইসলামী শাসন ব্যবস্থা চায়, ইসলামী আইনের অধীনে এখানে দেশ শাসিত হোক, এইটাই তারা চায়। এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই। হিন্দুদের বিরুদ্ধে জামাতে ইসলাম বা অন্য ইসলামী দলগুলো কিচ্ছু বলে না। এটা খুব ভালো বলেছেন এবং ভিন্ন একটা জায়গা অবস্থান আপনার, সেটা খুব ভালো বলেছেন। তাহলে আমার পরের প্রশ্নটা হচ্ছে যে শেখ মুজিবের ফ্যাসিস্ট ইতিহাস সম্পর্কে কিছু বলবেন কি, আলোচনা করবেন কিনা? আওয়ামী লীগের পক্ষে কি বাংলাদেশের রাজনৈতিক ভুবনে ফিরে আসা সম্ভব? 4 নম্বর। হ্যাঁ, একবার এইটা আপনি পরে, এখানে আমরা পরে যাব। এটার সাথে যেহেতু যুক্ত এখানটা, যদি আমরা এখানেই চলে যাই, শেখ মুজিবের ফ্যাসিস্ট ইতিহাস সম্পর্কে আলোচনা করবেন কি, আর আওয়ামী লীগের পক্ষে কি বাংলাদেশের রাজনৈতিক ভুবনে ফিরে আসা সম্ভব কিনা? শোনান, শেখ মুজিবের ব্যাপার হচ্ছে, উনি তো আওয়ামী লীগের যখন জন্ম হয়েছে, জেলে ছিলেন তখন, কিন্তু তখন থেকেই তিনি আওয়ামী লীগের লোক। ধরুন যে 49 সাল থেকে তো আওয়ামী লীগ করে আসছেন। পরে বিভিন্ন সময় অনেকবার জেলে গেছেন, অনেক রকম বক্তৃতা, বিবৃতি, বক্তৃতা করেছেন উত্তেজনাপূর্ণ। তিনি তো খুব একজন
যাকে বলে বড় সংগঠক ছিলেন, প্রচারক ছিলেন, এক ধরনের বাঙালি বাঙালি করতেন, মনে হতো এক ধরনের জাতীয়তাবাদ। কিন্তু আসলে জাতীয়তাবাদ কাকে বলে সে সম্পর্কে তার কোনো বিশেষ ধারণা ছিল না। জাতীয়তাবাদ মানে তিনি এমনি মোটা দাগে মনে করতেন বাঙালিদের এখানে একটা শাসন, বাঙালিদের প্রভুত্ব ইত্যাদি। তিনি অনেক কথা বলতেন, লোকের কথা, যে দেশকে সোনার বাংলা করবেন, দুধে ভাতে রাখবেন লোকজনকে ইত্যাদি। কিন্তু একজন লোক আসলে তার কি অবস্থান সেইটা সে কি বলছে এটা দিয়ে বোঝা যাবে না, সে কি করছে এটা দিয়ে বোঝা যাবে। এবং একটা লোক কি চায় সেটা পরিষ্কার হয়ে যায় যখন সে করার মতো অবস্থায় থাকে, কিছু করার ক্ষমতা। তো শেখ মুজিবের দেখা গেল যে উনি ৭১ সাল পর্যন্ত তো ওই কথাবার্তা বললেন, বক্তৃতা দিয়ে এলেন। ৭২ সালে তিনি ক্ষমতায় এলেন। ক্ষমতায় এসেই দেখা গেল তিনি জনগণের পক্ষে না দাঁড়িয়ে জনগণের উল্টো বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। জনগণ তো তাকে বিরাট আকারে সমর্থন করেছিল। ধরুন জনগণ, এই দেশের জনগণ শেখ মুজিবকে যে সমর্থন করেছিল, ভালোবেসেছিল, এইটা গান্ধী, জিন্না, নেহেরু কেউ পায়নি। তার চেয়েও বেশি এই দেশের জনগণ শেখ মুজিবকে সমর্থন করেছিল। তিনি যখন ৭২ সালের 10ই জানুয়ারি এলেন ঢাকা এয়ারপোর্টে, সেইখানে লক্ষ লক্ষ লোক, সমস্ত রাস্তায় লক্ষ লক্ষ লোক, সোহরাওয়ার্দী উদ্যানে মিটিংয়ে লক্ষ লক্ষ লোক, তারা তাকে স্বাগত জানালো, ভালোবাসা জানালো সব। তিনি কি করলেন? তিনি ৭২ সালে ক্ষমতা এসেই সেই বেচারা দেখে মারতে আরম্ভ করলেন। তিনি একবারে ৭২ সালে রক্ষী বাহিনী করলেন, একটা ঠ্যাগাড়ে বাহিনী। তিনি নিরাপত্তা আইন করলেন। তারপরে তিনি তো সব রকম সামান্য বিরোধিতা পর্যন্ত সহ্য না করে তিনি তাদেরকে, এবং এই রক্ষী বাহিনীর মাধ্যমে প্রথমে তো হলো যত অবাঙালি ছিল তাদেরকে ব্যাপকভাবে খুন করা হলো, হত্যা করা হলো, একদম হাজারে হাজারে হত্যা করা হলো। খুলনায় শিল্পাঞ্চলে বিহারি মেরে নদীতে ফেলে দেওয়া হলো। তারপরে জুলাই মাসে জাসদ আলাদা হয়ে গেল, সেই জাসদের ছেলেদিকে মার আরম্ভ করলেন জুলাই থেকেই। ধরুন ৭২ সালের উনি জানুয়ারি মাসে এলেন, আর জুলাই মাসে যখন ভাগ হয়ে গেল, ওই 6 মাসের মধ্যে মারতে আরম্ভ করলেন জুলাই ছেলেদেরকে। এই জাসদের ছেলেদিকে হাজারে হাজারে তারা পালালো, এই দেশ থেকে পালালো ইউরোপে, জার্মানি, ইটালি, ফ্রান্স পালালো। আমি নিজে দেখেছি জার্মানিতে কত সব এই ছেলেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সব আজে বাজে কাজ করে চলছে, কিংবা সরকারি দিতে ডোলে চলছে। অনেককে খুন করে ফেলা হলো এখানে, যারা সামান্য বিরোধিতা খুন করে ফেলল। রক্ষী বাহিনী গ্রামাঞ্চলে মানুষ এইসব কথা তো এখন বলে না। শেখ মুজিব বলতে খালি তারা বলে ৭১ সালের আগের কথা। আর এই লোকটা ৭২ সালে ক্ষমতায় আসার পর ৭৫ পর্যন্ত কি করেছিল সেটার কথা বলো, সেটার কথা বলে না। রক্ষী বাহিনী যে ভারতীয় পোশাক, জলপাই রঙের, ভারতকে অভারত তো সেটা আমার দরকার নাই। রক্ষী বাহিনী দিয়ে যেটা তিনি করলেন সেটা হচ্ছে গ্রামাঞ্চলে হাজার, আমরা এই সময় তো মৌলিক অধিকার সংরক্ষণ আইন সাহায্য কমিটি আমরা করেছিলাম, আমরা করে সেইটার মামলা করেছিলাম, কিছু জাসদের ছেলেদের মামলা করেছিলাম। এখানে মামলা করেছিলাম শান্তিদাস স্ত্রী অরুণা সেন এবং তার সঙ্গীদের উপরে কি নির্যাতন করেছিল, আমরা মামলা করলাম। মামলা করে আমরা জিতলাম, ছাড়া পেয়ে তিনি বিবৃতি দিয়েছিলেন, সেটা আমাদের এই সংস্কৃতি পত্রিকাতে পুরো চেপেছিলাম। কি অসম্ভব অত্যাচার! এবং তার থেকে বোঝা যায় সমস্ত গ্রামাঞ্চলে, শহরে অতটা ছিল না, কিন্তু গ্রামাঞ্চলে একদম মানুষ মেরে একদম শেষ করে দিয়েছিল। সামান্য বিরোধিতা পর্যন্ত সহ্য করার উপায় নাই। বাকশাল এইটা করতে করতে যে অবস্থা দাঁড়ালো, শেখ মুজিব জনগণ থেকে সম্পূর্ণ, যে জনগণ তাকে একবারে সম্পূর্ণ সমর্থন করে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন।
বিচ্ছিন্ন হতে হতে ৭৪ সালে এসে দেখলেন তার অবস্থা খারাপ। তখন তিনি সিপিবি, ন্যাপ, বস্কপন্থী ইত্যাদি নিয়ে তিনি নিজের দলকে উচ্ছেদ করে দিলেন। এই যে আওয়ামী লীগ ৪৯ সাল থেকে ছিল, শেখ মুজিব এসে সেই আওয়ামী লীগকে বাতিল করে দিলেন। তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে দিলেন, দিয়ে একটা নতুন পার্টি করলেন, ফ্যাসিস্ট পার্টি। এবং এই ফ্যাসিস্ট পার্টি এবং তার সাথে সংবিধানের সংশোধনী করলেন, ৪র্থ সংশোধনী। এই বাকশাল পার্টি আর ৪র্থ সংশোধনী এই মিলিয়ে তিনি একটা, তার তো ৭২ সাল থেকেই ফ্যাসিজম ছিল, কিন্তু ফ্যাসিজমকে একটা চরম পর্যায়ে তিনি ৭৪ সালে ৭৫ সালে নিয়ে এলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে নিজেদের এক দল রাখলেন। সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিলেন। নিজের ২-৩টে পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা, দৈনিক, মাসিক, সাপ্তাহিক, সব পিরিয়ডিক্যাল বন্ধ করে দিলেন। তারপরে তার দলকে ওপেন করে দিলেন সবাইকে, যে এখানে অন্যান্য রাজনৈতিক দল, আমলা, পুলিশ, সামরিক বাহিনী, সব লোককে তিনি বাকশালের। এটা কখনো হয়েছে দুনিয়াতে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন, সে পুলিশ, সামরিক বাহিনীর লোকজন, আমলা, এদিকে রুলিং মানে পার্টির তিনি এই অদ্ভুত কাজ করলেন। করে সেখানে দেখা গেল এমন অবস্থা হলো যে তার যে সেন্ট্রাল কমিটি বাকশালের, সেখানে জিয়াউর রহমান, তারপরে আমলাদের প্রধান শফিক, কি বলে কি শফিক নাকি, ওই যে শফিউর রহমান, কি শফিক, শফিউল আজম, দাদা শফিউল আজম, আরেকটা সামরিক বাহিনীর প্রধান জিয়াউর রহমানের উপর ছিল আর কি, শফিউল্লাহ। তার সাথে মনি সিং, সিপিবির লোকরা, ন্যাপের মোজাফফর সাহেব, সব একটা কমিটিতে। এটা একটা মানে অ্যাবসার্ডিটির চরম পর্যায়ে চলে গেছে। তার তখন পাগলের মতো অবস্থা, কি করবেন না করবেন তার কোনো ঠিক নাই। মানে স্টেটসম্যানশিপ যাকে বলে সেইটা কোনো রকম কিছুই নাই। তিনি নিজেকে রক্ষা করার জন্যে এই অবস্থায় দাঁড় করালেন, কিন্তু রক্ষা তো হলো না। যে অবস্থা তৈরি করেছিলেন, জনগণ থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, সেই অবস্থায় তখন এই যে আমেরিকা, যেহেতু আমেরিকার সাথে ইন্ডিয়ার চলছিল না ভালো সম্পর্ক, আমেরিকা চাইছিল শেখ মুজিবকে সরাতে। তারপরে রক্ষী বাহিনী করার জন্যে সামরিক বাহিনীর মধ্যেও তার বিরুদ্ধে তো একটা বিক্ষোভ ছিল। সেই কারণে এই সামরিক বাহিনীর যে কিছু জুনিয়র অফিসার যারা, তাদেরকে ব্যবহার করে আমেরিকা তাকে হত্যা করলো। এবং এইটা সম্ভব হতো না যদি না আওয়ামী লীগ এবং তিনি জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যেতেন। তাকে হত্যা করা ৭৩ সালেও সম্ভব ছিল না, ৭৪ সালেও সম্ভব ছিল না। ৭৫ সালে এসে এই সামরিক বাহিনীর লোকরাও টের পেল, বুঝতে পারলো যে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তাকে মেরে ফেললে দেশে কোনো প্রতিক্রিয়া হবে না। এবং সেটাই ঠিক। আশ্চর্যের বিষয় হলো যে লোককে 10ই জানুয়ারি ৭২ সালে এত বিশাল অভ্যর্থনা মানুষ দিয়েছিল, তাকে 15ই আগস্ট ৭৫ সালে মেরে ফেলার পরে একটা লোকও রাস্তায় বেরোলো না। There was not a dog to bark। এবং সেখানে উল্টো লোকজন রাস্তায়, আমি নিজে দেখেছি, হাজার হাজার লোক বেরিয়েছে, উল্লাস করছে যে হ্যাঁ বাঁচা গেল, বাঁচা গেল। মিষ্টি বিতরণ করছে সব লোকজন, মিষ্টির দোকানদাররা পর্যন্ত নিজেদের দোকান খুলে দিয়ে মিষ্টি বিলোচ করছে। এই যে একটা অবস্থা, এইটা তো শেখ মুজিবের দিক থেকে এক করুণ অবস্থা। তো নিজেকে তিনি ওই জায়গায় নিয়ে গেলেন একটা চরম ফ্যাসিবাদীর মানে কারণে। তিনি সমস্ত বাহ্য জ্ঞান শূন্য হয়ে নিজেকে মানে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি কোনো এই দেশের জনগণকে কিছুই দিলেন না। আওয়ামী লীগের লোকরা এবং তাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলে, তা আমি বলেছি যে এই শেখ মুজিব বাংলাদেশের জনগণকে কি দিলেন তার একটা তালিকা তারা বের করুক। দেখা যাবে যে এই ৩.৫ বছরে শেখ মুজিব বাংলাদেশের জনগণকে কিছুই দেননি। খালি তিনি একটা 25 বিঘা
পর্যন্ত খাজনা মাফ করেছিলেন, কিন্তু তাতেও 10 বিঘে 12 বিঘে পর্যন্ত কিছু লোকের উপকার হয়েছিল, গরিব লোকদের। বাকি ওপরেরটা তো তার আওয়ামী লীগের লোকদেরই ছিল। 20-25 বিঘা জমি যারা, তারা তো বেশ অবস্থাপন্ন, তারা উপকৃত হয়েছিল। তো সাধারণভাবে বাংলাদেশের জনগণের জন্য কি করেছিলেন? কিছুই করেননি। উপরন্তু তাদের উপরে চরম নির্যাতন করেছিলেন, যে নির্যাতনটা একভাবে এহিয়া খানের 9 মাসের নির্যাতনের সাথে অনেকভাবে তুলনীয়। যেভাবে খুন খারাপি করা হয়েছিল, যেভাবে মানুষের মুখ বন্ধ করা হয়েছিল, গলা চিপে ধরা হয়েছিল, সেটা তো কঠিন অবস্থা ছিল। উত্তরবঙ্গের দুর্ভিক্ষ তো এনেছিলেন। এই যে দুর্ভিক্ষ এনেছিলেন, দুর্ভিক্ষ কি জন্য হয়েছিল? দেখা যাবে যে 1974 সালের উৎপাদন সরকারি হিসাব মতে 73 সালের চেয়ে বেশি হয়েছিল উৎপাদন। দুর্ভিক্ষ হলো কি জন্য? তারা বলে যে আমেরিকা এর জন্য দায়ী, কারণ আমেরিকা এখানে যে বাংলাদেশ যে এখানে চেয়েছিল শস্য আমদানি করতে, সেটা করেনি। এটা ঠিক যে আমেরিকা যদি এখানে শস্য রপ্তানি করত, তাহলে দুর্ভিক্ষ যে আকারে হয়েছিল তার অতটা হতো না, কম হতো। কিন্তু এটা বলা যাবে না যে দুর্ভিক্ষ আমেরিকা করেছিল। দুর্ভিক্ষ এখানে সৃষ্টি হয়েছিল, সেই দুর্ভিক্ষ অবস্থাতে আমেরিকা সাহায্য দেয়নি, কিন্তু দুর্ভিক্ষটা তো আমেরিকা করেনি। দুর্ভিক্ষ করেছিল এইখানকার দুর্বৃত্ত ব্যবসায়ীরা। তারা চোরা কারবার, চোরা গুদামজাতিকরণ ইত্যাদি এসব করে জিনিসপত্র ধরে রেখে সাপ্লাই লাইন চেইন কন্ট্রোল করে তারা এখানে দুর্ভিক্ষ তৈরি করেছিল। তারা সব আওয়ামী লীগের লোক ছিল। করে 74 সালের দুর্ভিক্ষ হলো, এবং এই দুর্ভিক্ষটা তো শেখ মুজিবকে উৎখাত করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল, যেটা দুর্ভিক্ষ সবসময় করে থাকে। দুনিয়াতে দুর্ভিক্ষ যে দেশে যতবারই হয়েছে, দুর্ভিক্ষর সাথে সাথে তারপরে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, রাজনীতির উপরে তার একটা ইম্প্যাক্ট হয়েছে। এখন আপনি কি মনে করেন, এরপরে তো আমরা জানি কি হয়েছিল, কিন্তু এই গত 15 বছর পর আওয়ামী লীগের পক্ষে কি বাংলাদেশের রাজনৈতিক ভুবনে ফিরে আসা সম্ভব আপনি মনে করেন? শোনেন, আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে এই 15 বছরে যা করেছে, এইটা তো দুনিয়ার ইতিহাসে কেউ করেনি। ধরুন যে এইটা যে একটা চরম শোষণ হয়েছে তাই না, শোষণ হলে অতটা ক্ষতি হতো না। এটা শোষণের সাথে উৎপাদনের সম্পর্ক। উৎপাদন ছাড়া শোষণ হয় না। উৎপাদন হচ্ছে তার একটা অংশ শোষণ করছে। যেটা দেখা গেল শোষণ যা ছিল তার সাথে হচ্ছে লুটপাট। লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতি দাঁড়ায়। তারপর হলো একটা এই যে লুটপাট করছে, অবাধ লুটপাট, সরকারের সম্মতিক্রমে বা সরকারের সহায়তায়, সরকারের নাকের ডগায়, কোনো বিরোধিতা সরকারের দিক থেকে ছাড়া সরকারি লোকরা এখানে লুটপাট করছে। তারপরে এই চুরি দুর্নীতি লুটপাট ইত্যাদি করছে। তারপরে করলো কি, এখান থেকে টাকা বাইরে রপ্তানি করে দিল। এখন এই লুটপাট করে যদি সেইটা দেশে বিনিয়োগ করত, তাহলে এটা ক্ষতি হতো না অর্থনৈতিক দিক। কিন্তু সেটা দেশে বিনিয়োগ না করে বাইরে চালান করে দিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও লুটপাট করেছিল, কিন্তু তারা বিদেশে লুটপাট করে দেশে টাকা পাঠাতো। এখানে এই শয়তানরা দেশে লুটপাট করে বিদেশে টাকা পাঠালো। তাহলে কত বড় বেঈমান, কত বড় বিশ্বাসঘাতক, কত বড় দেশদ্রোহী এই রাজনৈতিক দল, তার নেতৃত্ব ইত্যাদি লোকজন। তাহলে এইটা করার মধ্যে দিয়ে তারা যে অবস্থা তৈরি করলো, সম্পূর্ণ একটা আইন কানুন বজায় রেখে তো এটা করা যেত না। এর ফলে দেশে যে একটা লিগ্যাল সিস্টেম, এই লিগ্যাল সিস্টেমকে তারা সম্পূর্ণভাবে করাপ্ট করে দিল একদম। মানে আইন কানুন বলে কিছু থাকলো না, ন্যায় বিচার বলে কিছু থাকলো না এখানে।
অবাধে যে লুটপাট করে যাচ্ছে সব, এবং যত রকম দুর্নীতিবাদ বদমাইশ তাদেরকে উৎসাহ দেওয়া হলো। এবং এখানে দেখা গেল যে এখানে কেউ যদি মনে করে চুরি বদমাইশি করবে, তাহলে তার সবচেয়ে ভালো জায়গা হলো আওয়ামী লীগে যোগ দেওয়া। এইভাবে আওয়ামী লীগ দেশকে যে জায়গায় নিয়ে গেল এই 15 বছরে শেখ হাসিনা। দ্বিতীয়ত একটা জিনিস হলো, যেটা বললাম যে দুনিয়ায় কোনো জায়গা হয়নি, একটা শাসন ক্ষমতার পারিবারিকীকরণ অনেক জায়গায় হয়েছে, অনেক দেশে হয়েছে। এমন এই সেদিন যে সিরিয়ায় আসাদ উৎখাত হলো, তারাও 50 বছর ধরে পরিবার করেছে। এইখানে যে পারিবারিকীকরণ হলো, এটা বিভৎস, এরকম হয়নি কোনো জায়গায়। সমস্ত কিছু খালি শেখ মুজিব, তার ফ্যামিলি, যত কিছু হবে সব কিছু জিনিসের নামকরণ দেখেন শেখ মুজিবের নামে, তার বিবির নামে, তার আত্মীয় স্বজনের নামে, সব কিছু। এই কদিন আগে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একজন ভারপ্রাপ্ত যিনি বলেছেন যে এখানে যে সরকার বই কেনে, সেখানে উনি গিয়ে দেখতেন যে কী বই সেখানে, তো বললেন যে সরকার যে কোটি কোটি টাকার বই কেনে 95% হচ্ছে শেখ মুজিব আর তার ফ্যামিলি, হাসিনার ফ্যামিলি। অবিশ্বাস্য ব্যাপার, 95%। এবং সব বই শেখ মুজিবের নামে শত শত বই, হাসিনার নামে শত শত বই। এমনকি হাসিনার মা ফয়জুন্নেসা নাকি নাম, তার উপরে 20টা বই। এই সেকেন্ড প্রত্যেক জায়গায় সারা দেশময় শেখ মুজিবের মূর্তি, মুরাল, মূর্তি, সব কিছুর নাম শেখ মুজিবের নামে। সেটা প্ল্যানেটোরিয়ামই হোক, কিংবা চিড়িয়াখানাই হোক, কিংবা কোনো সায়েন্টিফিক সেন্টারই হোক, ব্রিজ হোক, ইউনিভার্সিটি হোক, মানে যত যাবতীয় যা আছে সব শেখ মুজিব আর তার রাস্তাঘাট সব তার ফ্যামিলির লোকের নামে। এইভাবে পারিবারিকীকরণ দুনিয়াতে কোনো জায়গা হয়নি। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার একদম। এই পারিবারিকীকরণ করে যে ব্যাপক লুটপাট, এই লুটপাট করতে গিয়ে পারিবারিকভাবে লুটপাট, সমস্ত দেশের লোককে দিয়ে লুটপাট। হাসিনার একটাই সত্য, লুটপাট করতে দাও, ক্ষমতায় থাকা। ভারতের সাথেও তার সম্পর্ক এই, ভারতের সাথে তার সম্পর্ক এই যে এই 15 বছরে শেখ হাসিনা তো প্রকৃতপক্ষে নরেন্দ্র মোদীর চাকরানি হিসাবেই কাজ করেছে, একদম খাস চাকরানি। যা বলেছে তাই করেছে, ভারতকে সমস্ত কিছু দিয়েছে, ভারত কিছুই দেয়নি। এই তিস্তার পানি দিয়ে আরম্ভ করে ভারতবর্ষকে কত ঘোল খাইয়েছে তার ঠিক নাই, মিথ্যে কোনো কিছু দেয়নি। একটা কিছু বলা যাবে না যে ভারত এটা দিয়েছে। চাকরানির মতো তাকে হুকুম দিয়েছে মুনিব, চাকরানির মতো সব করেছে। শর্ত হচ্ছে একটা, যে তাকে ক্ষমতা রাখতে হবে। এবং ইন্ডিয়া যেটা পরিষ্কার বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকারিভাবে আগে বলেছে যে তাদের সম্পর্ক বাংলাদেশের সাথে না, তাদের সম্পর্ক আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে। এই জন্যেই শেখ হাসিনা উৎখাত হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার বেহাল অবস্থা। ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো আছে, কারো সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান তো বটেই, কারো সাথে তার ভালো সম্পর্ক নেই। একমাত্র বাংলাদেশের সাথে তো শুধু ভালো সম্পর্ক না, বাংলাদেশের ওপর তার কন্ট্রোল, আধিপত্য থেকেছে। সেইটা যখন উৎখাত হয়ে গেল, শেষ হয়ে গেল, এইটা তো ভারতের পক্ষে হজম করা খুব মুশকিল। এটা কিছুতেই হজম করতে পারছে না। আমি বলেছি যে অবস্থাটা হচ্ছে বিড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নেওয়ার মতো ব্যাপার। এতে বিড়ালের যে রাগ হয়, নরেন্দ্র মোদীর তাই রাগ হয়েছে। এবং এখনো পর্যন্ত তারা মুখে বলছে বাংলাদেশের সাথে আমাদের ভালো সম্পর্ক ইত্যাদি, কিন্তু শত্রুতা সমানে করে যাচ্ছে। শেখ হাসিনাকে ওখানে বসিয়ে রেখে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম প্রচার করছে। তারা বলছে যেখানে নাকি হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে ইত্যাদি। এ সমস্তই হচ্ছে বাজে কথা। এখন এটা ঠিক যে হিন্দুদের উপরে কিছু হয়েছে,
ধরেন কিছু মানুষ মারা গেছে, বাড়িতে আগুন দিয়েছে, সম্পত্তি লুটপাট হচ্ছে, ঠিক, কিন্তু তার মানে এটা কি হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে? এখানে মুসলমানদেরকে ছেড়ে দিয়েছে? ব্যাপকভাবে মুসলমানদের বাড়ি লুটপাট হয়েছে, খুন খারাপি হয়েছে। এখানে এখানে এই কথাটা কেউ, আমি ছাড়া এই কথাটা আর কেউ এটা এভাবে বলে না যে এদেশে হিন্দুর জনসংখ্যা হচ্ছে 8% এইখানে যে ব্যাপক হামলা জনগণের উপরে হচ্ছে বা মানুষের উপর, তার তো একটা শেয়ার তাদেরকে নিতে হবে। মুসলমানদের উপরে এটা হলে কিছু হচ্ছে না মুসলমান, আর একটা হিন্দুর উপরে হলে এটা হচ্ছে কমিউনাল। এটা কিরকম হবে? হিন্দুর উপরে কোনো আক্রমণ হলে এটা কমিউনাল হবে? এটা কেন? এটা যে আক্রমণ করছে এটা বদমাইশ, চোর, ডাকাত, দুর্বৃত্তরা হামলা করছে, তার কাছে হিন্দু মুসলমান বলে কিছু নাই। মুসলমানের উপর যেমন করছে হিন্দুর উপরে কেমন করছে? এটা মুসলমানের উপরে করলে কিছু হচ্ছে না, আর হিন্দুর উপরে হলে সাম্প্রদায়িক হচ্ছে। এই যে একটা অ্যাবসার্ডিটি, এটা ঠিক যে হিন্দুর উপরে হয়েছে কিছু, কিন্তু ভারতে যেটা করছে যে কোনো হিন্দুর উপরে এটা হলেই তারা সেটা হই হই করে সাম্প্রদায়িক। অথচ ইন্ডিয়াতে কি করছে? ইন্ডিয়াতে তো চরম সাম্প্রদায়িকতা আছে। এইখানে যে সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে এটা তো রাষ্ট্রীয় লেভেলে না, সরকারি লেভেলে না, ব্যক্তিগত লেভেলে। আর ইন্ডিয়াতেও তো সাম্প্রদায়িকতা রাষ্ট্রীয় লেভেলে হচ্ছে। এই নরেন্দ্র মোদী দুষ্ট বদমাইশ, হ্যাঁ, ফ্যাসিস্ট, এই সরকারিভাবে নীতিগতভাবে সাম্প্রদায়িক মুসলমানদের বিরুদ্ধে। তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে মুসলমানরা এই দেশের লোক না, তারা হচ্ছে বহিরাগত, তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত। সে চেষ্টাও সে করেছিল, হয়নি। তাহলে এই যে ব্যাপার রয়েছে, এইসব বিষয়, এইগুলো তো এখানকার এখন বাস্তব অবস্থা। তো এখন কি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক ভুবনে ফিরে আসা সম্ভব? এই যে আপনি অভ্যুত্থানটা হয়েছে, এগুলো সব লক্ষ্য করার ব্যাপার, বিশ্লেষণ করার। এখানে তো কোনো বিশ্লেষণ বলে কিছু নাই। এখানে সব বুদ্ধিজীবীরা সব ঢালাও কথা বলেন, কতগুলো ঢালাও। তাদের কথার সাথে অন্য লোকের কথার কোনো পার্থক্য নাই। তারা একটা বিশেষ অবস্থাকে বিশ্লেষণ করার মতো অবস্থা নাই। হ্যাঁ, তারা গড্ডালিকায় চলে, যেখানে সুবিধা সেখানে যায়। এখানকার বুদ্ধিজীবীর মতো বুদ্ধিজীবী, হ্যাঁ, বুদ্ধি বিক্রি করে খাওয়া লোক খুব কম আছে, হ্যাঁ, বুদ্ধির ব্যবহার করে। যাই হোক, এখানে যেটা ঘটেছে, ধরুন এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা ঘটলো, কি হলো? শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাওয়ার পর শুধু সে পালালো তাই না, শুধু ওবায়দুল কাদের পালালো তাই না, ওপর থেকে নিচে পর্যন্ত হাজার হাজার লোক, একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোক বাড়িঘর ছেড়ে পালালো। হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে পালালো। তাদের সাথে সম্পর্কিত আমলারা পালালো, পুলিশ পালালো, ব্যবসায়ীরা পালালো। এইটা তো ভাই কোনো জায়গায় হয়নি। আরব বসন্তের সময় এত বড় একটা কাণ্ড হয়েছে, সেখানে টিউনিসিয়ার বেন আলী পালিয়েছে, কিন্তু বেন আলীর পার্টির লোকজন তো পালায়নি। তার সাথে যে আমলারা ছিল, অন্যরা ছিল, তারা তো পালায়নি, সেখানে তারা থেকেছে। সমস্ত মানে আরব দেশগুলো, যেগুলো নর্থ আফ্রিকার সমস্ত ইজিপ্ট পর্যন্ত, তাদের নেতারা তো পালায়নি, থেকেছে, এবং তাদের লোকজনরাও থেকেছে, কেউ কোথাও পালায়নি। সিরিয়াতে যে কদিন আগে হয়েছে, আসাদ পালালো, আসাদ পালিয়েছে, কিন্তু তার এমনকি তার মন্ত্রীরাও পালায়নি। বিদ্রোহীরা তার মন্ত্রীদের সাথে বসে আলাপ করেছে, সাধারণ লোকরা থেকে গেছে। একমাত্র বাংলাদেশেই তাহলে এখানে হলো যে সরকার কোলাপস করার পরে, হাসিনা উৎখাত করার পরে হাজার হাজার লোক এখান থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোকরা পালালো, হাজার হাজার ষাট পালিয়ে তারা দেশ বাড়িঘর ছেড়ে ইন্ডিয়া পালালো। সামান্য কয়েকজন ধরা পড়লো পুলিশের হাতে, বা এখনও পুলিশ ধরছে 2-1 করে। বেশিরভাগই এই দেশে পালিয়ে আছে, লুকিয়ে আছে এখনো পর্যন্ত। এইটার অবস্থা। মুসলিম লীগ তো 54 সালে হেরেছিল, কি হয়েছিল? লোকজন পালিয়েছিল নাকি? কিছুই না, ছিল। আচ্ছা, এখন যে এই অবস্থা হয়েছে, একটা জিনিস দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোক, কিছু আওয়ামী লীগের লোক বিক্ষোভ করছে, কিছু এদিক ওদিক উৎপাত করছে,
মুসলিম লীগের লোকরা কিন্তু 54 সালের পরে কিছুই করেনি, একবারে বসে গেছিল। কিন্তু আওয়ামী লীগের লোকরা এখানে নড়াচড়া করছে কিছু। হাসিনা ইন্ডিয়া থেকে বলছে, এর কারণ হচ্ছে যে মুসলিম লীগের তো কোনো নরেন্দ্র মোদী ছিল না, ইন্ডিয়া ছিল না, কিন্তু আওয়ামী লীগের একটা ইন্ডিয়া আছে, নরেন্দ্র মোদী আছে। সেইটার জোরে তারা এখানে কিছু লোক, আর ইন্ডিয়ার তো লোকজন এজেন্ট তো বিস্তর ভর্তি এখানে। ইন্ডিয়ার বুদ্ধিজীবীদের মধ্যে তো মানে ইন্ডিয়ান র এবং এর এজেন্ট তো ভর্তি। বুদ্ধিজীবীদের মধ্যে ভারতের একটা খুব ভালো অবস্থান আছে এখানে। তো এরা কিছু নড়াচড়া করছে এখন, যেহেতু ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থেকে রস পাচ্ছে তারা এখন। এই রস যতদিন আছে ততদিন কিছু কিছু নড়াচড়া করবে। এই রস তো বেশি দিন থাকবে না, কারণ ভারতকে তো একটা পর্যায়ে এসে বাংলাদেশের সাথে সেটেল করতে হবে। এইভাবে তো ভারতের চলবে না, কেন ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী, একজন আরেকজনকে বাদ দিয়ে চলতে পারে না। একটা সম্পর্ক স্বাভাবিক একটা জায়গায় আনতেই হবে। কাজে ভারত যেভাবে এখন বাংলাদেশের বিরোধিতা করছে, এই বিরোধিতা তাকে বাদ দিতে একদম না পারে, কিন্তু কমাতে হবে, এমন জায়গায় আনতে হবে যাতে একটা মোটামুটি স্বাভাবিক অবস্থা হয়। বাংলাদেশকেও সেই চেষ্টা করতে হবে। এই দুয়েরই স্বার্থ পরস্পরের সাথে জড়িত। হ্যাঁ, তাহলে এই রস যে এখন যেভাবে পাচ্ছে, ইন্ডিয়া যেভাবে উস্কানি দিচ্ছে, এইটা তো ভবিষ্যতে আর থাকবে না। এবং তখন যে ইন্ডোফিল যে বুদ্ধিজীবীরা যা আছে, এসব বুদ্ধিজীবীদের এসব কর্মকাণ্ড আর থাকবে না। এখন তারা ভারতের উস্কানিতে এটা ওটা করছে নানাভাবে, খুব প্রত্যক্ষভাবে কিছু করতে পারছে না, পরোক্ষভাবে এই বুদ্ধিজীবীরা নড়াচড়া করছে। এই যে অবস্থা, এটা আওয়ামী লীগের কি হবে? এতে মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের আবার রিভাইভাল হবে। আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আর আওয়ামী লীগ শেষ হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে, আওয়ামী লীগের ধরেন 80 সালে যখন হাসিনা ফিরে এলো, তখন সে তার বাপকে পুঁজি করে রাজনীতি করলো। পরের দিকেও তার বাপ যে আওয়ামী লীগের একটা মস্ত পুঁজি, এটা তো সে নিজেই প্রমাণ করেছে সব কিছুর নামকরণ ইত্যাদি করে। কাজে আওয়ামী লীগের স্বাধীন যে অস্তিত্ব, এটা এভাবে তার অনেকটাই নির্ভর করে শেখ মুজিবের ওপর। কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখা যাবে এই দেশের লোক শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নয়, শেখ মুজিবকে পর্যন্ত উৎখাত করে দিচ্ছে। শেখ মুজিবের যে এখানকার যে একটা তার যে ভাবমূর্তি সাধারণ লোকের মধ্যে ছিল, সেটা আর নাই, শেষ হয়ে গেছে। কাজে আওয়ামী লীগের যে বিনাশ, এই বিনাশের যে শর্ত যত রকম আছে, তার মধ্যে এইটা একটা শর্ত যে শেখ মুজিব তার যে যে ইমেজ, যেটা ভাবমূর্তি, সেটা শেষ হয়ে গেছে। শেখ মুজিবের যে প্রভাব সাধারণভাবে জনগণের উপরে, বুদ্ধিজীবীর উপরে, ছাত্রদের উপরে, ছাত্ররা তো একবারে সম্পূর্ণভাবে তার বিরোধী, এই যে বৈষম্যমূলক। এবং জনগণও, এবং এখনও যেটা হচ্ছে যে শেখ মুজিবের জন্যে কাতর হওয়ার লোক কেউ নাই, শেখ মুজিবের জন্য দাঁড়াবার কেউ নাই, শেষ হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগ দাঁড়াবে কিসের ওপরে? আওয়ামী লীগ একটা সংগঠন হিসেবে দাঁড়াবে কিসের ওপরে? দাঁড়াবার কোনো জায়গা নাই, তার কোনো অবলম্বন নাই। এজন্যই আওয়ামী লীগ শুকিয়ে মরে যাবে। এখনও যেটুকু রস আছে ইন্ডিয়া থেকে পাচ্ছে, সেই রসটা চলে গেলে আওয়ামী লীগ শুকিয়ে মরে যাবে, মুসলিম লীগের মতোই অবস্থা হবে, তার কিছুই থাকবে না। আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটা বিরতি নিচ্ছি 10 মিনিটের। বিরতির পর আবার ফিরে আসব। আমরা ফিরে আসছি আমাদের বাহাসের চতুর্থ পর্বে। বদরুদ্দীন ওমরের সাথে আমরা আলোচনা করছিলাম, কথা বলছিলাম নতুন বাংলাদেশ পথ কোথায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাপ্তাহিক বাহাসে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আপনার কাছে এখন আমাদের প্রশ্ন, সংস্কৃতি কি? ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক কি? আর বর্তমানের সময়ে সাংস্কৃতিক রাজনীতির গতিপথ কি হতে পারে বলে আপনি মনে করেন? শোনেন, সংস্কৃতি বলতে সাধারণভাবে যা বোঝায়, সেটা হচ্ছে মানুষ নিজের জীবনযাপনের ক্ষেত্রে যত কিছু কাজ করে সব কিছু মিলিয়েই তার সংস্কৃতি। তার ভাত খাওয়া থেকে আরম্ভ করে তার কাপড় চোপড়,
তার নানা রকম বিনোদন, তার বিদ্যা চর্চা, তার যত রকম কাজ আছে জীবনযাপনের ক্ষেত্রে, সব কিছু মিলিয়েই হচ্ছে তার সংস্কৃতি মানুষের। এখানে আর সংস্কৃতি বলতে সাধারণত লোকে মনে করে গান বাজনা, হ্যাঁ, বা এই ধরনের কিছু, কিন্তু আসলে মানুষের যে ভাত খাচ্ছে এটাও তার সংস্কৃতি। সে যেভাবে চলাফেরা করছে রাস্তায়, বোরকা পরে চলছে না বোরকা ছাড়া চলছে, এটাও তার সংস্কৃতি। মানুষ কি ভাষায় কথা বলছে সেটাও তার একটা সংস্কৃতি। কাজে সংস্কৃতি ব্যাপক অর্থে মানুষ জীবনযাপনের জন্য যত রকম কাজ করে থাকে সব কিছু সামষ্টিকভাবে বলা চলে সেটা তার সংস্কৃতি। এখানে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক হচ্ছে এই যে ধর্ম মেনে চলে যে লোক, সকলেই যে ধর্ম মেনে চলে তা তো না, ধর্ম যারা মেনে চলে ধর্মের সাথে সংস্কৃতির একটা সম্পর্ক আছে। একটা ধর্মের লোক যতই ধর্মাচরণ করুক, সংস্কৃতির থেকে সে বিচ্ছিন্ন হয়, ধর্মীয় প্রভাবে তার সংস্কৃতি থাকে, কিংবা ধর্মের বাইরেও সে সামাজিক নানা রকম লেনদেনের মধ্যে তার সংস্কৃতি থাকে। সংস্কৃতিকে একদম বাদ দিয়ে ধর্ম চলতে পারে না, কিন্তু সংস্কৃতি ধর্মকে বাদ দিয়ে চলতে পারে। সংস্কৃতির সাথে ইন্ট্রিনজিক্যালি, আত্যন্তিকভাবে ধর্মের কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা। তাহলে এখানে এই যে সাধারণত যেটা দেখা যায়, আমাদের দেশের লোক ধার্মিক, ব্যাপকভাবে মোটামুটি ধার্মিক, এবং এখানে যেমন একটা বলা যায় সম্প্রদায়গতভাবে যে হিন্দু সংস্কৃতি, মুসলমান সংস্কৃতি, ধর্মের প্রভাবে নানা রকম তাদের আচার আচরণের মধ্যে কিছু পার্থক্য থাকে। আবার সংস্কৃতি বলা চলে উচ্চ শ্রেণীর সংস্কৃতি, নিম্ন শ্রেণীর সংস্কৃতি। আমি সে সময় এই ধরনের একটা বিতর্কর সময় অধ্যাপক আলী আশরাফকে বলেছিলাম যে আপনার যে সংস্কৃতি, আপনি একজন মুসলমান আর একজন হচ্ছে একজন হিন্দু শিক্ষিত লোক, ইউনিভার্সিটির অধ্যাপক, আর ধরুন কৃষকরা আছে, অশিক্ষিত মুসলমান কৃষক, অশিক্ষিত হিন্দু, আপনি ওই যে অশিক্ষিত মুসলমানের সাথে কতক্ষণ থাকবেন? না আপনি আপনার যে এই শিক্ষিত হিন্দু ভদ্রলোক আছেন তার কাছে গিয়ে হাঁপ ছাড়বেন। তার মানে এইখানে যে যে সম্পর্ক, যেটা সাংস্কৃতিক যে সম্পর্ক, একজন এই ধরনের শিক্ষিত ধনী এরকম মুসলমান আর একজন কৃষক যে খেতে পায় না, শীতে গায়ে কম্বল নাই, এই দুয়ের নৈকট্য বেশি না একজন হিন্দু শিক্ষিত ভদ্রলোক আর একজন মুসলমান শিক্ষিত ভদ্রলোক তাদের মধ্যে সম্পর্ক বেশি? তাহলে এখানে এই যে ধর্ম এবং যে সংস্কৃতি, এখানে বিচারের সময় এইসব বিচার করতে হবে। যেটা আমি বলি যে এখানেও একটা শ্রেণী প্রশ্ন আছে। এই সংস্কৃতিটা শ্রেণী দিয়ে বিচার করতে হবে। সেইটা না করে এখানে ঢালাওভাবে, যেটা পাকিস্তান আন্দোলনের সময় হয়েছে, অন্য সময়, যে হিন্দু সংস্কৃতি, মুসলমান সংস্কৃতি, তাছাড়া সংস্কৃতি বলতে যেটা বোঝায়, যেমন ধরুন ধর্ম জিনিসটা, পাকিস্তানের জন্য সংগ্রামের সময় ইসলামের ধর্ম কথা বলে, কিন্তু ইসলাম
পূর্ব বাংলাদেশে যেভাবে চর্চা হয়, এই কি পাঞ্জাব বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে সেভাবে চর্চা হয়? দুটো ইসলাম আলাদা, দুটো চর্চার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। তাহলে যেটা বলছিলাম যে ধর্ম সংস্কৃতিকে বাদ দিতে পারে না। ধর্মের নিজের একটা সংস্কৃতি আছে ধর্মর প্রভাবে, কিন্তু সংস্কৃতি ধর্মকে বাদ দিতে পারে। আমি আপনি নাস্তিক হয়ে ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতি চর্চা করতে পারি, কিন্তু একজন ধার্মিক লোক সে তো সংস্কৃতিকে বাদ দিতে পারে না, যেহেতু সংস্কৃতি হচ্ছে তার জীবনযাপনের সাথে সম্পর্কিত। এই হচ্ছে অবস্থা। তো বর্তমান সময়ে কি আপনি কোনো সাংস্কৃতিক রাজনৈতিক গতিপথ দেখছেন কি, বা এর কি, কোন পথে যাচ্ছি আমরা, কোন পথে যাওয়া আপনার মনে হয় কি হতে পারে মনে করেন? এই যে লড়াইয়ের ক্ষেত্রে এই সাংস্কৃতিক ভবনে এই যে লড়াই একটা চলছে, অলিখিত লড়াই, হিজাব পরবো কিংবা হিজাব পরবো না, এইটা তো হয়েছে। ধরেন এই যে হিজাব পরা বা নামাজ পড়া বা হজ করা, কোরবানি দেওয়া বেড়ে গেছে তো অনেক। এটা তো আমার ছেলেবেলায় ব্রিটিশ আমলে দেখতামই না। কোরবানি দেওয়া কম ছিল, হজ কম ছিল, হ্যাঁ, বোরকা টোরকা এইভাবে বেশি ছিল না। আমরা এখানে দেখেছি 50-60-এর দশকে কিছু ছিল, সেরকম ছিল না। ইউনিভার্সিটিতে কোনো জায়গায়, ইউনিভার্সিটিতে তো মেয়েরা কদাচিৎ মানে বোরকা পরে আসতো। আমাদের সময় আমরা দেখেছি 50-60 দু একটা মেয়ে বোরকা পরে আসতো কি। এখন তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাঘাটে লোকজন চলাচল করে, সেখান থেকে আরম্ভ করে সব, তার অর্ধেকের ওপর হচ্ছে হেজাব বোরকা পরা লোক। এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো যে শিক্ষার জায়গা, সেইখানে শিক্ষিত মেয়েরা সব হেজাব বোরকা পরে বেড়াচ্ছে। কারণ কি? এই যে এর কারণ কি? এদেশে সাম্প্রদায়িকতা বেড়ে গেছে। এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই। যারা বোরকা পরে হিজাব করে বেড়ায় তারা হিন্দুদের বিরুদ্ধে কিছু করছে না, তারা অনেকে জানেই না হিন্দু কি জিনিস। হিন্দু কি জিনিস জানেই না, মুসলমান কি জিনিস। এখন এই যে পরিবর্তনটা এসছে কি জন্য এসছে? আমার নিজের ধারণা যে এইটা এসছে একটা ব্যাপক ফ্রাস্ট্রেশন থেকে। মানুষ যে চেয়েছিল পরিবর্তন, স্বাধীন হলে এই পরিবর্তন হবে, অমুক হবে, তা হবে। দেখুন যে বাংলাদেশ হওয়ার আগে এই জিনিস ছিল না, বাংলাদেশ হওয়ার পরে কিন্তু এই ইসলামের জায়গায় একটা বাঙালিদের শাসন ব্যবস্থা হলো, সরকার হলো, রাষ্ট্র হলো। এই বাঙালিদের রাষ্ট্রে বোরকা চলে এলো, হিজাব চলে এলো, নামাজ রোজা ইত্যাদি সব চলে এলো। কেন? এবং এইটাও দেখা যাবে এসছে আপনার 70s পরে। মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়াতে এবং তার উল্টো কাজ হওয়াতে মানুষের মধ্যে একটা ব্যাপক মানে হতাশা, ফ্রাস্ট্রেশন। এবং এই অবস্থায় যেটা হয়ে থাকে, ফ্রাস্ট্রেশন থেকে মানুষ ধর্মের দিকে যায়। অনেক ফ্রাস্ট্রেটেড লোক ধর্মের দিকে যায়, এবং এইটাতে হয়েছে ধর্মের দিকে ফ্রাস্ট্রেশনে গিয়ে তারা এখন মনে করছে যে এই দুনিয়ায় কিছু না পাওয়া গেলেও পরের দুনিয়ায় যদি চেষ্টা করে দেখা যেতে পারে কিছু পাওয়া যায় কিনা। যদিও পরের দুনিয়ায় আল্লাহ যা দিবেন সেগুলো সবই বাকির খাতায়। তিনি তার যত দেয়ার জিনিস সব এদের দুনিয়ার দুষ্ট, বদমাইশ, চরিত্রহীন, শয়তান, ক্রিমিনালদেরকে দেন। তার দান ধ্যান সব এদেরকে। কাজে তিনি এক হিসাবে বলা চলে যে ক্রিমিনালদেরই যাকে বলে কর্তা, আর যারা খেটে খাচ্ছে, মরছে, নানা রকম কষ্টের মধ্যে আছে, জীবিকার্জন করছে, আল্লাহ তাদেরকেও দেবেন, কিন্তু বাকির খাতায় দেবেন। এখন এই জীবনে কিছু না পেয়ে বাকির খাতায় পাওয়ার জন্যে লোকে এইভাবে নামাজ পড়ছে, রোজা রাখছে, মেয়েরা হেজাব পড়ছে, হজ করছে লোকরা। এইসব কীর্তি, ধর্মের যে একটা
ধর্মের যে এক ধরনের যে পুনরায় যে একটা একটা উদ্ভব যেটা বলে বা একটা জনগণের জীবনের উপরে যে প্রভাব, আমি মনে করি যে এইটা গভীর একটা হতাশার থেকে আসছে। এই হতাশা যখন দূর হয়ে যাবে এই দেশ থেকে, তখন এই সব চলে যাবে। মানুষ যখন কিছু পাবে কংক্রিটলি, মানুষ এই দুনিয়া যখন কিছু পাবে, তখন ওই দুনিয়ার চিন্তা কমে যাবে। আপনি ভালো বলেছেন। আমরা পরের প্রশ্নটা যাচ্ছি, বাংলাদেশের জনগণের জাতীয় পরিচয় কি রূপে নির্ণয় করা যায়? অভিন্ন জাতীয় পরিচয় সম্ভব নাকি বহুত্ববাদী পরিচয়? এখন ধরেন এটা একটা অনেক দিনের প্রশ্ন, 19th সেঞ্চুরি থেকে আরম্ভ করে 20th সেঞ্চুরিতে এখন পর্যন্ত, এই বাংলা বিভাগের সময় পর্যন্ত এটা প্রশ্ন হচ্ছে যে বাঙালি, এখানে যে হিন্দু মুসলমান আছে, এটা কি হবে? একটা প্রশ্ন এখানে মুসলমানদের মধ্যে প্রায় হয় যে আমরা বাঙালি না মুসলমান। আমার একটা লেখা আছে, খুব ইম্পর্টেন্ট লেখা একটা, হ্যাঁ, যে বাঙালি আর মুসলমান, বাঙালিত্ব আর মুসলমানত্ব, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, একটা হলে আরেকটা থাকা যায় কিনা। এখানে আমি পরিষ্কারভাবে দেখিয়েছি যে এখানে এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যেমন কেউ যদি বলে আপনি ভাত খান না গোসল করেন, এটার মধ্যে ভাত খাও না গোসল করেন, এটার তো কোনো দ্বন্দ্ব নাই, মানে ভাতও খায় গোসলও করেন। সেরকম বাঙালি আর মুসলমান কোনো অসুবিধা নাই। আসলে এইগুলো ঐতিহাসিকভাবে এটা ক্রিয়েট হয়েছে। প্রথমত হচ্ছে একটা বেসিক কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের একটা জায়গায়, যারা এখানে হিন্দু মুসলমান রয়েছে, তারা তো একটা জায়গায় রয়েছে, একটা ভূখণ্ডে থাকে, একটা এলাকাতে, যেটা ইম্পর্ট্যান্ট। আর ইংরেজ, ফরাসি, আরবদের সাথে আমাদের তফাৎ হচ্ছে আমরা একটা জায়গায় থাকি, আমাদের ভাষা এক, আমরা একই ভাষায় কথা বলি, কিছু শব্দের হেরফের থাকতে পারে, কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা একই জমিনে চাষবাস করি, একই ক্ষেতের আলু খাই, আমরা সব কিছু একই পুকুরের মাছ খাই, আমরা একসাথে থাকি। তার মধ্যে যেটা হচ্ছে একটা ধর্মীয় পার্থক্য হচ্ছে যে আমি নামাজ রোজা করি, আর একজন পুজো অর্চনা করে। এখন এই যে অন্যান্য যে ঐক্যের জায়গা, এই ঐক্যের জায়গাটা বাদ দিয়ে এই জায়গাটাকে প্রাধান্য দেওয়ার তো কোনো, এটা পরিচয়ের ক্ষেত্রে প্রয়োজন নাই, এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার না প্রাধান্য দেওয়া। কিন্তু যেটা হয়, এই নানা ধরনের যে স্বার্থ, হ্যাঁ, সেই স্বার্থ এখানে, দুষ্ট স্বার্থ এখানে যে অপারেট করে, তার ফলে এই যে মানুষের বিভিন্ন দিকের মধ্যে জীবনের যে ঐক্য, সেইটাকে কমিয়ে দেখিয়ে এই নামাজ রোজা আর এই পুজো অর্চনা এটাকে সামনে নিয়ে আসে। তো এইটা যে একদিন ধরে হয়ে আসছে, এইটা ভবিষ্যতে যদি এখানে একটা গণতান্ত্রিক সরকার হয়, গণতান্ত্রিক সমাজ হয়, তাতে এইটা কোনো পার্থক্য ঘটাতে পারবে না। মানুষ নামাজ রোজা করবে, পুজো অর্চনাও করবে, যদি অনেক লোকে আর এগুলো করবেও না। এইসব মিলিয়ে এই যে ধর্মীয় যে প্রভাব, এই ধর্মীয় প্রভাব অন্য সব প্রভাবকে উত্তীর্ণ হয়ে যে মানুষের জীবন প্রভাবিত করবে, এই অবস্থাটা থাকবে না মনে করি। তাহলে আপনি তো ধর্মের কথা বললেন, এথনিক আইডেন্টিটি যেটা আছে, এথনিসিটি, বিভিন্ন জাতিগোষ্ঠী, পাহাড়ি, চাকমা, মারমা, কিংবা, ঠিক আছে, তারা নিজের নিজের যে জাতিগত যে বৈশিষ্ট্য, সেই অনুযায়ী চলতে পারে, তাতে আমার তো কোনো অসুবিধা হয়ে যাচ্ছে না। আমরা তো দেখেছি, আমরা তো যত রকম হিন্দু মুসলমান তাতে মেশামেশি করেছি আমরা, উর্দুভাষী, অবাঙালি, হিন্দু, মুসলমান, সেইখানে আমাদের মৌলিক জায়গাতে কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে বহুত্ববাদী পরিচয়টা গুরুত্বপূর্ণ আমাদের। হ্যাঁ, বহুত্ববাদী, হ্যাঁ, বহু ধর্ম, মত কিংবা এথনিক, প্রভুত্ববাদ হতে দেওয়া যাবে না। বহুত্ব, জি না, বহুত্ব মানে এই হিসাবে বহুত্ব, জি
বহুত্ব মানে তো আপনিও আমি তো বহুত্ব, আপনি তো আর আমি না, আমিও আপনি না, পার্থক্য আছে, চলছে তো। এখন ছেলে বেটাতে, ছেলে বাপেও পার্থক্য হয়, ছেলে একরকম বাপ একরকম, তা বলে চলছে না, একসাথে চলতে অসুবিধা নাই। এথনিক আইডেন্টিটি, এথনিক আইডেন্টিটি, এথনিক আইডেন্টিটি আমাদের হচ্ছে আমরা বাঙালি, অফকোর্স আমরা বাঙালি। এই যে লাখ লাখ কোটি বাঙালি আছে তারা কি সব তো এই দেশে যেটা হচ্ছে ধরেন যে হিন্দু থেকে, লোয়ার কাস্ট হিন্দু থেকে, বৌদ্ধ থেকে মুসলমান হচ্ছে, হ্যাঁ 13th সেঞ্চুরি থেকে, হ্যাঁ এমনকি 1206 সালে যে কি বলে বখতিয়ার খিলজি আসার আগে থেকেই এখানে আরম্ভ হচ্ছে, পীর সাহেবরা অন্যরা, তারপর থেকে তো ব্যাপকভাবে এখানে হয়েছে কনভার্সন। হ্যাঁ বুদ্ধিস্টরা সব হিন্দুদের অত্যাচার থেকে, কাস্ট হিন্দুর অত্যাচার থেকে, লক্ষণ সেন বল্লাল সেনের উদ্ধার পাওয়ার জন্য তারা এখান থেকে ব্যাপকভাবে সেই সময় মুসলমান হয়েছে। এখন এই যে মুসলমানরা হয়েছে এদের এথনিক পরিচয় তো একই, কিন্তু পাহাড়ি, তারপরে আপনার যে বার্মা চাকমা আছে, কিংবা আমাদের এখানে যে গারো সাঁওতাল আছে, হ্যাঁ এখানে একটা, এটা একটা মাল্টিন্যাশনাল স্টেট সেই হিসাবে মেজর ডমিনেন্ট একটা নেশন থাকে যে বাঙালিরা, অন্যদেরও আছে। এটা একটা স্টেট, বাংলাদেশকে যে একটা সিঙ্গল নেশন স্টেট না বললে একটা মাল্টিন্যাশনাল স্টেট হবে। কাজে এইটা নির্ভর করবে এই দেশের শাসন ব্যবস্থা, এই দেশের রাজনীতি কতখানি ডেমোক্রেটাইজড হচ্ছে। এখানে প্রপারলি ডেমোক্রেটাইজড হলে এখানে এইসব পার্থক্যগুলো তো সামনে আনা, পার্থক্য থাকলেই যে সেটাকে সামনে এনে হুড়োহুড়ি করতে হবে তার তো মানে নেই। পার্থক্য সত্ত্বেও মানুষ থাকে, পার্থক্যটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সার্বজনীন ব্যাপার। পার্থক্যই একটা, ঐক্যের চেয়ে পার্থক্য আছে, পার্থক্য নিয়ে তার মধ্যে ঐক্যে আমরা থাকি। এই যে বললাম যে আপনি আমি তো পৃথক, হ্যাঁ বাপ বেটা পৃথক। কাজে কথা হচ্ছে যে এই পার্থক্য এখানে আছে, তার মধ্যে থেকেই একটা ঐক্য সেখানে থাকে সব জায়গাতেই। এই জন্য মাল্টিন্যাশনাল স্টেট তো দুনিয়ায় অনেক আছে। জি, আমি একটি শেষ প্রশ্নে যাচ্ছি। একজন দর্শক করেছেন যে আমরা দেখেছি কিভাবে দুই জার্মানি মিলিত হয়েছে, একইভাবে দুই বাংলা কি আর কখনো মিলে অখণ্ড বাংলা হতে পারে? সম্ভাবনাই নাই। কারণ প্রথম একটা হচ্ছে যে দুই অংশে যখন ভাগ হয়ে যায়, তার কারণ দুই রকম ব্যবস্থার অধীনে তারা থাকে। পশ্চিম জার্মানি ক্যাপিটালিস্ট, পূর্ব জার্মানি সোশ্যালিস্ট, ভিয়েতনামে তাই ছিল। হ্যাঁ কোরিয়া। এখন এক হতে গেলে আলাদা ওইভাবে চলবে না, দুটোই এক হতে হবে। হয় সোশ্যালিস্ট হতে হবে, ভিয়েতনামে যেমন সোশ্যালিস্ট হয়েছে দুটোই, জার্মানিতে ক্যাপিটালিজম হয়েছে। ইস্ট জার্মানি সোশ্যালিস্ট আর ওয়েস্ট জার্মানি, এটা নিয়ে তো ঐক্য হবে না, এক হতে হবে। সেজন্য ইউরোপে দেখা যাবে যে আন্ডার ক্যাপিটালিজম জার্মান, আর ভিয়েতনামে তো সোশ্যালিজমের নামে হয়েছে দুটো সোশ্যালিজম। কোরিয়ায় দুটো আলাদা আছে, এখন হচ্ছে না। এখন শুধু তাই নয়, অন্য দিক দিয়েও বাংলাদেশ যে আলাদা হয়ে গেছে, এটা ইস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা তো ভারতের অধীন, বাংলাদেশটা স্বাধীন। তাহলে দুই বাংলা এক হতে গেলে পশ্চিম বাংলাকে, আমাদেরকে বলেছে ওখানে যে দুই বাংলা এক হওয়া দরকার। আমি পশ্চিম বাংলার লোকটা বলে ঠিক আছে এক আমরা হবো, তোমরা ভারত থেকে আলাদা হয়ে যাও, তারপর আমরা এক হবো। পশ্চিমবাংলা ভারতের মধ্যে থাকা অবস্থায় বাংলার সাথে এক হবে কি করে? বাংলাদেশের লোক কি ভারতের মধ্যে ঢুকে যাবে? একমাত্র একটা শর্ত হচ্ছে যে পশ্চিমবাংলা আলাদা হয়ে যাবে। ভবিষ্যতে কোনো সময় যদি সেরকম হয় যে ভারত, সম্ভাবনা আছে যে ভারত একটা মাল্টি ন্যাশনাল হিসেবে ভারতের ভেগে বিভিন্ন জাতি, আসলে এগুলো তো সব আলাদা জাতি, জোর করে এদিকে এক জায়গায় রাখা হচ্ছে। যেমন দেখা যাবে এইসব লড়াই হচ্ছে নর্থ ইস্টের আসাম অঞ্চলে জাতীয়তা নিয়ে, সব জায়গায় যদি পাঞ্জাবি স্টেট হয়ে যায়, মাদ্রাজ স্টেট হয়ে যায়, সব আলাদা হচ্ছে, তখন ভারতবর্ষে এটা 50 বছরে হোক, 75 বছরে হোক বা যাই হোক, এমন সময় যখন যদি হয় যে এটা আলাদা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, তখন একটা সম্ভাবনা দেখা দেবে, হবে কিনা আলাদা সম্ভাবনা দেখা দেবে দুই বাংলা এক হওয়ার।
তার আগে পর্যন্ত যতক্ষণ পশ্চিমবাংলা ভারতের মধ্যে আছে, বাংলাদেশ আলাদা আছে, ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ কথা বললাম, আমাদের 1.5 ঘন্টা, 8:30 বাজে, তো আমরা এখন এই 7:30 বাজে, আমরা এখন বিরতি নিচ্ছি, শেষ করছি আমাদের আজকের এই পর্ব। আমরা অনেক কিছু নতুন নতুন জেনেছি, আর আপনাকে আপনার নতুন দৃষ্টিভঙ্গির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এরকম চাইবো ভবিষ্যতে আরও ভিন্ন ভিন্ন মানুষের সাথে এরকম বাহাসে অবতীর্ণ হতে, আলোচনা করতে, এবং আমাদের নতুন বাংলাদেশের পথ কী হবে সেই পথটা খুঁজে বের করতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ একসাথে থাকার জন্য।